পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি যখন মাধ্যমিক দিই তার পরপরই আমি ভর্তি হয়েছিলাম উত্তর কলকাতার একটি কলেজে। তখন আমরা দেখতাম যে যেখানে এখন গিরিশ পার্ক মেট্রোটা হয়েছে সেখানে বেশ কিছু বাচ্চা তারা না গাড়ির নাম্বার মেলাতো এবং এটা এক ধরনের জুয়া। সেই বাচ্চাগুলোকে আমরা প্রথম আইডেন্টিফাই করিনি। আমি প্রথম ওই বাচ্চাগুলোকে আমি এবং আমাদের আরও বেশ কিছু বন্ধুরা মিলে সেই কাজটা শুরু করি, মানে তাদেরকে পড়াশোনা করানো। কিন্তু যেটা হলো যে যখন মেট্রোটা হয়ে গেল তারা আস্তে আস্তে চলে গেল। এরা সবাই কিন্তু মাইগ্রেন্ট লেবার যারা তাদের বাচ্চারা ছিল। তারপরে কাজ শুরু হলো আমাদের দমদম প্ল্যাটফর্মে। প্রচুর পরিমাণে বাচ্চারা দেখবেন ভিক্ষা করে, এখন যেটা অনেকটা কমেছে। তারা চলে আসছে, কোথা থেকে আসছে সেখানে বাচ্চাদের প্রথম আমরা এডুকেশন প্রোগ্রাম দিয়ে শুরু করলাম এবং কিছু বন্ধু বান্ধব মিলে প্রথমে ওদের পড়ানো, তারপর ওখানে একটা স্কুলের সঙ্গে যুক্ত হয়ে সেই স্কুলের একটা জায়গা আমাদের দিল, সেখানে গিয়ে বাচ্চাগুলোকে পড়ানো কাজটা শুরু করলাম। তখন আমরা দেখলাম যে কিছু বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই কোনো বন্যা হোক বা কিছু কারণেই হোক ওরা শহরে চলে আসছে গ্রাম থেকে। ওরা মনে করে যে শহরে এলেই বোধহয় প্রচুর কাজ পাওয়া যাবে এবং এই তাগিদ নিয়ে তারা শহরে আসছে। কেউ কেউ মানে যৌনকর্মীও হয়ে যাচ্ছে মেয়েরা। কোথা থেকে আসছে? বারাসাতের খুব কাছে একটা গ্রাম কদম্বগাছি, সেখানে প্রথম আমাদের যে বাচ্চাটির সঙ্গে আমরা যোগাযোগ করেছি, মানে আমার সঙ্গে খুব ইন্টারাকশান ছিল। আমরা বললাম চত্বর বাড়িতে একদিন যাই। তো গিয়ে যেটা দেখলাম যে ওখানে অনেক বাচ্চা কলকাতায় চলে আসছে, বাবা মারাই পাঠিয়ে দিচ্ছেন। তো বাচ্চাটা শহরে চলে আসছে, তারা দিগ্ভ্রান্তের মতো ঘুরছে। ইন দ্য মিন টাইম তখন আবার একটা হলো শিশুশ্রমটাকে বন্ধ করে দেওয়া হলো আইন করে। কিন্তু ওদের যদি অন্য কোনো রোজগারের ব্যবস্থা না করে বন্ধ করে দেওয়া হয় তাহলে ওরা তো না খেতে পেয়ে মরে যাবে। তো সেই সময় আমরা গেলাম এবং তখন আমি বাচ্চাগুলোকে কিভাবে সাপোর্ট করতে হবে সেই জন্য ওদের মায়েদের সঙ্গে কথা বলে কাজ শুরু করেছিলাম। তারপর একটা এনজিওর সঙ্গে যুক্ত হলাম। তারপর মনে হলো না, শুধু বাচ্চাদের জন্য কাজ করলে হবে না, মায়েদের সঙ্গে যত মিশতে রাখলাম এবং তখন বুঝলাম যে না, মায়েদের জন্য কিছু করা দরকার। মায়েরা গার্হস্থ্য হিংসার শিকার, নানা রকমভাবে তারা সমাজে এগিয়ে আসতে পারছেন না। মূলত কিরকম ধরনের কাজ করতেন তখন? আমরা মূলত মায়েদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করানো এবং তাদের ছোট ছোট দল তৈরি করে, সেলফ হেল্প গ্রুপ যেটা বলে, সেই যে গ্রুপ তৈরি করে, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাদের সঙ্গে ব্যাংকের লিঙ্কেজ করিয়ে দিয়ে। যেমন আমার সঙ্গে এসছেন একদম সুন্দরবনে আমরা এখন কাজ করছি। আমাদের কাজটা বেড়ে বেড়ে এখন উত্তর চব্বিশ পরগনার শেষ প্রান্ত শামশেরনগরে আমরা কাজ করছি। শামশেরনগরে পারগুমটি, কালীতলা, শামশেরনগর তিনটে অঞ্চলে আমরা কাজ করছি। ওখানে মূলত টাইগার ভিকটিম মহিলাদের নিয়ে আমরা কাজ করছি। মানে ওনারা ডাইরেক্ট টাইগার ভিকটিম না, কিন্তু বাঘে আক্রান্ত পরিবার। এবং 2003 সালে আমরা নিজেরা এনজিও তৈরি করি 7 জন মহিলা মিলে। এই সংগঠনটা পুরো মহিলাদের, সারণী আমাদের এনজিওর নাম। আগে আমরা ভাবতাম যে কোথায় গিয়ে কাজ করব, লোকাল পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতাম বা বিডিওতে যোগাযোগ করতাম। এখন মানুষজন আমাদের কাছে আসছে, দিদি আমাদের এখানে এই কাজটা করলে ভালো হয়। তো এই করতে করতে আমরা শামশেরনগরে পৌঁছে গেছি, উত্তর চব্বিশ পরগনার একদম শেষ প্রান্ত। ওটা কিন্তু সুন্দরবন। তাদেরও 2-4 জনকে আনার চেষ্টা করেছি, আজকে তারা এসছেন আপনার এই প্রোগ্রামে। এইসব কাজে পরিবারের সমর্থন না থাকলে তো করা যায় না। খুব ভালো লাগলো কথা বলে অন্তরাদি, খুব ভালো কাজের সাথে যুক্ত আছেন। আমরা সবাই নিজেদেরকে নিয়ে ভাবি, কিন্তু আপনি সমাজের পাশে দাঁড়িয়েছেন, সমাজকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করছেন সবাই মিলিতভাবে। খুব ভালো। আমার অনেক শুভেচ্ছা রইল আপনার অর্গানাইজেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।